আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্রেইনার প্রোগ্রামে ডিসকাশন করব হেলথ ফর রিফরমেশন নিয়ে। আজকে আমাদের সাথে আছেন ডক্টর হাসান জামান। উনি প্রবীণ রোগ বিশেষজ্ঞ, চিফ অফ স্টাফ ইউএফ হেলথ স্প্যানিশ প্ল্যান হসপিটাল অ্যান্ড চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ ইমপেশেন্ট কেয়ার স্পেশালিস্ট অ্যান্ড ফ্লোরিডা হেলথ কেয়ার সিস্টেম। ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য, স্বাস্থ্যনীতি ও স্বাস্থ্য বিশেষজ্ঞ, অ্যাসোসিয়েট প্রফেসর অফ গ্লোবাল হেলথ অ্যান্ড পলিসি অ্যান্ড সিস্টেমস, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, অ্যান্ড অলসো board member of Health Systems Global. And ডক্টর আব্দুল্লাহ মাসুদ, উনি বক্ষব্যাধি বিশেষজ্ঞ, সিভিল সার্ভিসে কর্মরত আছেন এবং জনস্বাস্থ্য অধিকার এবং এই সংক্রান্ত কাজে নিয়োজিত। তো শুরুতেই সবাই দুজন বিদেশ থেকে এসেছেন, তাদের কাছ থেকে একটু শুনে নিই যে বাংলাদেশের হেলথ সিস্টেম নিয়ে আপনারা এখন কি দেখছেন। হাসান ভাই। ধন্যবাদ। আসলে আমাদের সময়টা অল্প, তার ভিতরে আমাদের যে লিমিটেশনটা ছিল সেটা হচ্ছে যে আমি অল্প সময়ের জন্য এসেছি, তো সেভাবে যে পর্যবেক্ষণ করা হয়েছে সেটা আমি বলবো না। তবে একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে এই পুরা দেশটা যেমন একটা গ্রুপ বা একটা মাফিয়াতন্ত্রের কাছে জিম্মি ছিল, আমার মনে হয় সেখান থেকে আমরা কিছুটা হলেও বেরোতে পেরেছি। কিছু বিচ্ছিন্ন অভিযোগ আছে, কিছু বিচ্ছিন্ন অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে হয়তো বা আছে। হয়তো কেউ বলছেন যে পুরনো সিস্টেম যাওয়ার পরে নতুন কেউ কেউ হয়তো সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, যেটা আমার মনে হয় যে বাংলাদেশের বাস্তবতার নিরিখে খুব অস্বাভাবিক সেটা বলা যাবে না। কিন্তু যেটার একটা সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল পুরা হেলথ ব্যবস্থাটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা থেকে আস্তে আস্তে আমাদের উত্তরণ ঘটছে বলেই আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। তৌফিক ভাই, আপনি একটু বলেন। আমার একই উত্তর, অনেকটা হাসান জামান ভাইয়ের মতো। সেটা হচ্ছে এই যে একটা পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনের একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। আগে মানুষের মাঝে কিন্তু একটা যে পরিবর্তন যে হবে সেই বিষয়ে মানুষের মাঝে কোনো আস্থাও ছিল না। কাজেই এই পরিবর্তনের জন্য সে যে একটা ইনপুট দিবে সেরকম কোনো প্রণোদনা বা সেরকম কোনো আগ্রহ মানুষের মধ্যে ছিল না। পক্ষান্তরে এখন যেটা দেখতে পাচ্ছি যে সরকারের একদম শীর্ষ পর্যায় থেকে যারা কাজ করছেন স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্যনীতি নিয়ে, তারা জনগণের সাথে কথা বলছেন। আমি ব্যক্তিগতভাবে তাদের অনেকের সাথে আমি কথা বলেছি বা তারা আমার মতামত নিয়েছেন। স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে। এর থেকে কি পরিবর্তন আসবে তার থেকেও বড় কথা এই যে একটা অ্যাপ্রোচ, এই যে একটা তাদের যে একটা মনোভাব, এই পরিবর্তনটা কিন্তু খুব সুস্পষ্ট, প্যালপেবল অ্যান্ড ভিজিবল। এটাই আমি বলবো যে পরিবর্তনটা আমি দেখছি গত 15 বছর পরে এখন। ডক্টর মাসুদ। আসলে আমাদের এই 5ই আগস্টের পরে যেই সময়টা, এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য অনেক বছর পরে একটা হাই টাইম ফর চেঞ্জ। কারণ এই সময় আমরা সবাই পরিবর্তন চাই, সবাই মানসিকভাবে প্রস্তুত যেটা পজিটিভ ভালো সেটা পরিবর্তন হোক। তো এই সময় আমাদের আসলে অনেক নিজেদের মধ্যে থেকেই কোঅর্ডিনেটেডভাবেই যেটা আমাদের জাতি বা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের স্বাস্থ্য সেক্টরের জন্য ভালো, সেটার জন্য অ্যাপ্রোচ করা উচিত। এবং এই সুযোগটা হয়তো আমরা আবার কবে পাবো আমরা জানি না, শুধু এই সুযোগ আমাদের অবশ্যই ইউটিলাইজ করা উচিত। আমরা হেলথ রিফরমেশন নিয়ে অনেক কথা বলি এবং এটা আসলে খুবই প্রয়োজনীয় ব্যাপার। প্রতি বছর হচ্ছে আমরা যে আমাদের আসলে যে বেসিক নিডস গুলোর মধ্যে যে আমরা স্বাস্থ্যটাতে আসলে বাংলাদেশ সরকার কখনো ফোকাস দেয় না, এবং ফোকাস না দেওয়াতে এই দেশের মানুষ জানে না কোথায় কি করতে হবে, কোথায় সে বেস্ট ফ্যাসিলিটিস পাবে। এবং আলটিমেটলি এটার জন্য আমাদের অনেক বৈদেশিক মুদ্রা বিদেশ চলে যাচ্ছে, যা বছরের ভ্যালু প্রায় 50,000 কোটি টাকা। তো এটা রিফরমেশন নিয়ে। আচ্ছা, হাসান ভাইয়ের কাছে কোশ্চেন, আপনি কি বলতে পারেন? আমরা ধন্যবাদ। প্রশ্নটা বেশ প্রাসঙ্গিক আমার কাছে মনে হয়। এই কারণে প্রাসঙ্গিক মনে হয় সেটা হচ্ছে যে আমরা জানি বেশ অনেক বছর ধরে, এই ক্ষেত্রে আমি বলবো না যে গত 17 বছর, এটা আরও লম্বা সময় ধরে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার জন্যে আমাদের চিকিৎসা সেবাটা এক শ্রেণীর সিন্ডিকেট বলা যেতে পারে, অথবা মূলত ইন্ডিয়ার কাছে আমরা জিম্মির মতো হয়েছিলাম। তো এইটা আসলে বাড়তে বাড়তে খুবই বাজে অবস্থায় গিয়েছিল। সেটা হচ্ছে আপনার সর্দি লাগলেও আপনি চলে যান দিল্লি, ভেলোর কিংবা অন্যান্য জায়গাগুলোতে, ওখানে আপনার ডাক্তার দেখিয়ে আসেন বা এরকম যেই ব্যবস্থাগুলো আমাদের দেশে খুব সুন্দরভাবে আছে। তো
এই জিনিসটা খুবই বাজে আকার ধারণ করেছিল গত 17 বছরে। আমার কাছে মনে হয় সেখানে পলিসির কিছু ব্যাপার ছিল, সহজলভ্যতার যে ব্যাপার সেটা ছিল, অন্যান্য বিভিন্ন কারণে এই জিনিসটা হয়েছিল। এবং এর যে ক্ষতিকর প্রভাবটা যেটা ছিল সেটা হচ্ছে যে এটার জন্য আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, এটার উন্নয়ন, এটার দিকে কেউ নজর দিত না। এবং সেই ক্ষেত্রে যেই সংস্কারগুলা করা দরকার ছিল, যেটা ওভারডিউ আমার কাছে মনে হয়, সেইগুলা কিন্তু কেউ করে নাই। কারণ হচ্ছে এটা আমার মনে হয় যে পলিসি ওয়াইজ গত সরকারের যে সমস্যাটা, সেটা তাদের একটা ব্যাপার ছিল। তারা খুব সুকৌশলে আমাদের এই চিকিৎসা ব্যবস্থাটাকে অন্যের হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা করেছিল বলে আমার মনে হয়। তো এই 5ই আগস্টের পরিবর্তনের ফলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখনকার যেই যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন তারা খুবই আগ্রহী এই সংস্কার করার ব্যাপারে। এবং আমার কাছে মনে হয় যে এই সংস্কারের মাধ্যমে কিন্তু আমরা এই ডিপেন্ডেন্সিটা কমাতে পারবো। দুই ধরনের সংস্কার করতে হবে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, যেটাতে ইমিডিয়েট কিছু একটা পরিবর্তন যেটা আমাদের আনতে হবে, যেমন সেটাতে হচ্ছে কস্ট রিডাকশন বলেন, অ্যাভেলেবিলিটি বলেন, এই জিনিসগুলো আমাদের করতে হবে। যেমন অনেকগুলো টেস্ট বা অনেকগুলো জিনিস আমাদের এখানে হয় না বা হলেও অনেক বেশি এক্সপেন্সিভ, এই এক্সপেন্সটাকে একটা নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে। তারপরে করা যেতে পারে যে এই টেস্ট সেন্টারগুলো, আমাদের একটা বড় ধরনের সমস্যা কিন্তু আমাদের পরীক্ষা মানে ল্যাব বলেন, রেডিওলজি বলেন, এগুলোর খুব বেশি অ্যাভেলেবিলিটি নাই বলে আমি মনে করি। তো এই জিনিসগুলো অ্যাভেলেবিলিটি বাড়াতে হবে খুব অল্প সময়ের ভিতরে, এবং এই জিনিসের মাধ্যমে আমরা ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্সি বা বাইরের দেশের উপরে ডিপেন্ডেন্সি কমাতে পারি। এবং যে জিনিসটা আপনি বললেন যে প্রায় 50,000 কোটি টাকা প্রতি বছর হেলথ ট্যুরিজমের কারণে আমরা মানে বৈদেশিক মুদ্রা আমাদের যে অপচয় হচ্ছে, এটাকে কিন্তু আমরা কমিয়ে আনতে পারি, এটা আমার বিশ্বাস। আচ্ছা, তৌফিক ভাই, আপনি অনেকগুলা সেমিনার করেছেন জানি, তো আপনি হচ্ছেন আমাদেরকে এই ব্যাপারে একটু যতটুকু সম্ভব হচ্ছে ইলাবোরেট করে বলতে পারবেন। না, আমিও জামান ভাইয়ের সাথে সম্পূর্ণভাবে একমত। উনি যেই পদক্ষেপগুলোর কথা বললেন সেগুলোর সাথে একমত। শুধু আমি একটু অ্যাডিশনালি যদি কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মার্কেট তৈরি করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র আমাদের দেশ থেকে যেই রোগীরা চলে যাচ্ছে সেটা ঠেকালেই হবে না, বরং আমাদের দেশে যেন অন্য দেশ থেকে রোগীরা আসে সেটারও একটা রাস্তা কিন্তু তৈরি করা যেতে পারে এবং উচিত। আপনার কাছে মনে হতে পারে যে এটা কি, মানে এখন মনে হতে পারে সুদূর পড়া হতো, কিন্তু সেটা খুবই সম্ভব। আমি যেহেতু গ্লোবাল হেলথ নিয়ে কাজ করি সিঙ্গাপুরে, আমাকে বিভিন্ন দেশে যেতে হয়, সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার। ভুটানে আমি দেখেছি যে বাংলাদেশের, মানে আমরা যেমন একটা ওয়েস্টার্ন কান্ট্রিকে যেভাবে একটা মানে মর্যাদার চোখে দেখি অনেক সময় মানে আমাদের কাজের জন্য, ভুটানের লোকজন কিন্তু বাংলাদেশকে সেভাবে দেখে। কারণ তাদের বেশিরভাগ এবং ভালো ভালো জায়গায় যে ডাক্তাররা আছে, এমনকি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করে গিয়েছিলেন। কাজে তাদের মধ্যে কিন্তু বাংলাদেশের ব্যাপারে এ ধরনের একটা মনোভাব আছে, এটাকে আমরা হারনেস করতে পারি। তাদের দেশে একটা পলিসি আছে যে প্রত্যেকটা নাগরিক রাজার কাছ থেকে স্বাস্থ্য সেবার যে ইয়েটা পায় একদম 100%। তার যদি টার্মিনাল কোনো ডিজিজ হয়, ক্যান্সার হয়, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা লাগে, যত খরচ হোক সম্পূর্ণভাবে সেটা রাজা কিন্তু সেটা বিয়ার করে প্রত্যেকটা নাগরিকের জন্য, এবং সেই জিনিসটা পুরোপুরি ভারতে চলে যায়। কিন্তু কেন শুধুমাত্র ভারতে যাবে? এই অ্যারেঞ্জমেন্ট তো আমরাও ভুটানের সাথে করতে পারি, এই অ্যারেঞ্জমেন্টগুলো আমরা নেপালের সাথে করতে পারি, তাদের সাথে আমাদের এডুকেশনাল ট্রানজাকশন হতে পারে, হেলথ কেয়ার ট্রানজাকশন হতে পারে, এভাবে কিন্তু একটা যোগাযোগ তৈরি হবে। আরেকটা জিনিস হচ্ছে যে হেলথ ট্যুরিজম কিভাবে ডেভেলপ করে, এটা কিন্তু খুব লেয়ার্ড। সাধারণত মিডল ইনকাম কান্ট্রি যেগুলো ছিল, থাইল্যান্ড, মালয়েশিয়া, এসব দেশে হাই ইনকাম কান্ট্রি যেমন ইউএসএ থেকে বা ইউরোপিয়ান বিভিন্ন দেশ থেকে যারা চিকিৎসা নেবেন, তারা তাদের দেশে প্লেন ফেয়ার খরচ করে এসব দেশে এসে চিকিৎসা নিয়ে যাওয়ার পরেও তাদের লাভ থাকে, তারা বেনিফিটেড হয়, কিন্তু তারা একটা মানসম্মত সেবাও পাচ্ছেন। তো এই জিনিসটা কিন্তু মিডল ইনকাম কান্ট্রিগুলোর সাথে আমরাও গড়ে তুলতে পারি। মালয়েশিয়ার একটা চিকিৎসক বা একটা রোগী কিন্তু বাংলাদেশে এসে তাকে যদি আমরা একটা নির্দিষ্ট সব চিকিৎসার আমরা হয়তো টার্মিনাল বা অত্যন্ত টেকনিক্যালি রোবাস্ট বা টেকনিক্যালি ডিমান্ডিং কোনো চিকিৎসা আমরা হয়তো এই মুহূর্তে অ্যাটেম্প নাও করতে পারি, কিন্তু খুব জেনারেল যে সার্জারিগুলো আছে, খুব সিম্পল সার্জারি আছে যেগুলো লাইফ থ্রেটেনিং না, সেগুলোর জন্য আমরা যদি একটা মার্কেট তৈরি করি যে ঠিক আছে এগুলো তো আপনি মালয়েশিয়াতেই করতে পারছেন, যেগুলো আপনি অন্য একটা থাইল্যান্ডে করতে পারছেন বা টার্কিতে করতে পারছেন, আপনি এটা বাংলাদেশে করে যদি আপনার দেশে ব্যাক করেন আপনার খরচটা কম পড়বে। এরকম একটা সার্ভিস যদি আমরা তৈরি করতে পারি, যদি এসব দেশে আসলে ইন্স্যুরেন্স কভারেজ অনেক বেশি, কিন্তু তারপরেও অনেকে হয়তো বলবে যে না আমার ওয়েটিং টাইম অনেক বেশি, আমি ওয়েটিং টাইম বাঁচাতে চাই, সে বাংলাদেশে এসে চিকিৎসা করে গেল, তার কিন্তু খরচটা তুলনামূলকভাবে কম পড়ছে। অর্থাৎ আপনার স্ট্র্যাটেজি
সেভাবে তৈরি করতে হবে। কিছু প্রতিষ্ঠানকে এমনভাবে তৈরি করতে হবে যারা এই বিদেশি রোগীগুলোর, অর্থাৎ আমি হাই ইনকাম কান্ট্রিকে হয়তো টার্গেট করবো না, আমি টার্গেট করবো মিডল ইনকাম কান্ট্রিগুলোকে। সেখান থেকে তারা এসে বাংলাদেশ থেকে চিকিৎসা নিয়ে চলে যাবে। এমন কোনো চিকিৎসা না যেটা আমরা দিতে পারবো না, আমরা অহরহ দিচ্ছি। সেগুলো যদি দিই তাহলে আমাদের কিন্তু মার্কেট তৈরি হবে। আর আরেকটা কথা যেটা বলেছিলাম যে আমাদের এডুকেশনাল ট্রানজাকশন যেগুলো, সেগুলো আমাদের ইয়ে করতে, ভুটান, নেপাল, আফগানিস্তান এসব দেশে তো চিকিৎসক আছে, তাদের এই ট্রানজাকশনটা, ছাত্রছাত্রীরা যখন আসা যাওয়া করবে, হায়ার ডিগ্রি করতে বাংলাদেশে আসবে, এখানেও কিন্তু একটা বৈদেশিক মুদ্রা তৈরি হবে, সেই সাথে একটা দীর্ঘমেয়াদী যোগাযোগের রাস্তাও তৈরি হবে। এভাবে কিন্তু মেডিকেল ট্যুরিজমটা গড়ে ওঠে। এটা সুন্দর কথা। আমি সরি ফর দ্য ইন্টারাপশন। এখানে যে কথাটা এখানে এসছে উঠে, সেইখানে আমার কাছে যেটা মনে হয় যে ও খুব বাস্তবতার নিরিখে কথাগুলো বলেছে। যেমন ধরো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি কিংবা হচ্ছে এরকম যে ছোটোখাটো প্রসিডিওরগুলো, এগুলা যদি দেশ লাইক ইভেন ক্যানাডা, দে হ্যাভ টু ওয়েট ফর মান্থস, অথবা হচ্ছে নি রিপ্লেসমেন্ট, তাদেরকে ওয়েট করতে হয় বছরের পর বছর। এ ধরনের সার্জারিগুলো কিন্তু আমাদের এখানে খুব সহজেই দেওয়া যায়। একটা জিনিস আমাদেরকে একটু করতে হবে, অনেকগুলো জিনিসের একটা, সেটা হচ্ছে যে এই ধরনের যে সেবামূলক বা যে ট্যুরিজমের জন্য যেই হসপিটালগুলো, তাদেরকে হয়তো একটু ডিফারেন্ট হতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ইংরেজিতে পারদর্শী হতে হবে। আমার কাছে এটা খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়। সেটা শুধুমাত্র এই জন্যেই না, আমি যে দেশটাতে থাকি বা যে দেশটার নাগরিক, আমেরিকাতে, ওখানে NCLX বলে নার্সিং একটা এক্সাম দিতে হয়। আমার মনে হয় যে আমাদের নার্সেস, দে আর সো মাচ স্কিল্ড। শুধু একটা সমস্যা, তারা যদি ইংরেজি জানতো, কারণ প্রতি বছর somewhere between মানে থাউজেন্ডস অফ ফিলিপিনো নার্সেস দে গোজ ফ্রম ফিলিপিন্স টু আমেরিকা। তারা কিন্তু নিয়ে যাচ্ছে, H1B ভিসা নিয়ে যাচ্ছে, তারা EB2 ভিসা নিয়ে যাচ্ছে, তারা অন্যান্য সব ভিসা নিয়ে যাচ্ছে, তাদের পরিবারকেও নিয়ে যেতে পারছে। এটাও আর একটা ব্যাপার আমার কাছে মনে হয় আমাদেরকে একটু করতে হবে। সেটা হচ্ছে আমাদের সকল স্তরে ইংরেজিটা একটু বাড়াতে হবে বলে আমার কাছে মনে হয়। অনেক ভালো কথা আসছে। বেসিক্যালি হচ্ছে প্রতি বছর প্রায় 24,70,000 লোক হচ্ছে আমাদের বিদেশে ট্রিটমেন্টে যায়। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে 5ই আগস্টের পর যখন ইন্ডিয়ার সাথে ভিসাটা বন্ধ হয়ে আছে, আমাদের এই হেলথ সিস্টেম কিন্তু সেই লোকগুলো ট্রিটমেন্ট দিচ্ছে এবং কোথাও কিন্তু আসলে মানে আমরা প্রবলেম ফেস করতেছি না। আমরা যেটা প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে যে ছাত্ররা ট্রিটমেন্ট পাচ্ছে কিনা, এই ব্যাপারে আমাদের একটা কনসাস আছে, কিন্তু অন্য কোথাও কিন্তু কায়োটিক হয় নাই। তো ডক্টর মাসুদের কাছে কোশ্চেন, তারা কিভাবে এটা সামলাচ্ছে? তৌফিক ভাই যেটা বললো এটা থেকে একটু শুরু করি, যে উনি খুব রাইটফুলি যেটা বলছে যে আমাদের একটা হেলথ ট্যুরিজম ডেভেলপ করার সুযোগ আছে, সেটা বাইরের দেশ থেকে আসুক বা আমাদের নিজেদের যে ট্যুরিজমের মাধ্যমে চলে যাচ্ছে সেটা ঠেকানোর জন্য একটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা ওই সিস্টেম ডেভেলপ আমরা করতে পারি কিনা। তো আমি প্রথমে যেটা বলতেছি যে 24 লাখ যে আমাদের দেশ থেকে যায় চিকিৎসা, প্রথমে এই গ্রুপটার কথা বলি যে এরা কারা আসলে, এরা কোন গ্রুপের পিপল? এরা হচ্ছে মিডল ক্লাস অ্যান্ড অ্যাবভ। লোয়ার ক্লাস বা লোয়ার মিডল ক্লাস তারা কিন্তু দেশে চিকিৎসা নেয়, এরা কিন্তু বিদেশে যায় না। আচ্ছা, বিদেশে যারা যাচ্ছে এই গ্রুপটা আসলে কোন টেকনিকে বা কিভাবে বিদেশে যাওয়ার যে এই রুটটা ধরে বা বাইরে যাওয়ার ট্রিটমেন্টের যে রুটটা ধরে, এটা একটু আমি হাইলাইট করি। যে প্রথমে আমাদের যেটা হয়, মিডল ক্লাস একটা লোক, সে হয়তো কোনো একটা ডিজিজে পড়লো, খুব সিম্পল কোনো ডিজিজ, সে করে কি সার্চ করে যে এই ডিজিজের সবচেয়ে ভালো ডাক্তারকে, এই ডিজিজের যে কোন ডক্টর প্রধানমন্ত্রীর চিকিৎসক বা রাষ্ট্রপতির চিকিৎসক বা উনি কত বড় প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজের বা BSMMM প্রফেসর, তার কাছে যাবে। তো সে সিরিয়াল পায় অথবা 100-এর উপর। তো আমাদের সেই সিনিয়র স্যার অথবা 100 জন রোগী দেখলো, কোনোভাবেই সম্ভব না যে তাকে সে উনি সন্তুষ্ট করতে পারবে। তো একদিন 2 দিন যায়, তারপর ফলো আপে মিস করে, তার স্বাভাবিক, সে ফলো আপে যাবে 2 দিন পরে বা 3 দিন পরে, সে কোনোভাবে হয়তো বা পারতেছে না, 100 জনের সিরিয়াল দিয়ে সে বসে আছে। তখন সে বলে যে ধর, এই দেশে তো কোনো চিকিৎসাই নেই, তাহলে আমি আরো ভালো ডাক্তারের জন্য খোঁজ করি। এরপরের লেয়ারে থাকে হচ্ছে সেই মানে ধরার জন্য যে লুপহোলগুলো, ইভেন কি এটাতে আমাদের অনেক গ্র্যাজুয়েট ডক্টররা যুক্ত থাকে, ওরা বাইরে থেকে ওরা কার্ড দিয়ে যায় যে তুমি আমাকে এতগুলো রোগী দিবে, আই উইল প্রোভাইড উইথ দিস, এই এমন টাকা পাবো, এরকম একটা সিস্টেম ওরা ডেভেলপ করে ফেলছে। তো এরপরে সেই ট্র্যাপে পরে সে বাইরে চলে যায়। আচ্ছা ঠিক আছে, যাওয়ার পরে সে ভালো চিকিৎসা পাচ্ছে না খারাপ চিকিৎসা পাচ্ছে এটা আমি পরে আসি, কিন্তু সে যখন ব্যাক করে তখন তার ফিডব্যাকটা হয় তার আত্মীয়র সাথে। সে কম্পেয়ার করে যে লেটসে যে কোনো হয়তো বা গলব্লাডারের একটা কোনো সার্জারি করে আসে, সে মানে ছোটোভাবে চিন্তা করি ইন্ডিয়া থেকে বা বাইরের কোনো দেশ থেকে, আর বাংলাদেশে কেউ একজন খুব ভালো হসপিটাল, টপ লেভেলের হসপিটালে সে চিকিৎসা করছে। তো কম্পেয়ার করে তখন সে দেখে যে আমি ইন্ডিয়া থেকে ঘুরে আসছি, ওখানে শপিং করছি, আমি মানে জাস্ট একটা ফান ট্যুরের মতো হলো, আমার চিকিৎসা হলো,
সেই টাকা যা খরচ করলাম সেটা আমার এই দেশে থেকে পূর্ণ প্যাকেজ, আমি আমার বাড়িতে থেকে যে চিকিৎসার কষ্ট হতো তার চেয়ে হয়তো কম। আচ্ছা, তাহলে এই যে কস্ট কমানোর এই সিস্টেমটা আমাদের নাই কেন? কারণ হচ্ছে আমরা পুরো সিস্টেমটাই হচ্ছে ম্যাক্সিমাম বেনিফিট, ম্যাক্সিমাম মুনাফা। যারা আছে আমাদের একটা ঢাকাতে একটা হসপিটাল করবো, এইটা একটা রিয়েল এস্টেট, এখানে এই ভাড়া নেওয়া একটা, তারপর হচ্ছে এখানকার যে মানে টোটাল পার্কিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস হাইলি কস্টলি। তো যে এটা করবে, চালু করবে, তাকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। সে চাবে হায়েস্ট পসিবল টাইমের মধ্যে সে টাকাটা উঠায় আনতে, যার কারণে কস্ট ডেফিনেটলি বেড়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের পাশের দেশে ওরা কি করে, ওরা একটা আলাদা গ্রামে একটা আলাদা হেলথ সিটি তৈরি করতেছে, ওখানে শুধুমাত্র এই সার্ভিস দেওয়ার জন্য একটা গ্রুপ অফ পিপল, ডাক্তার থেকে শুরু করে পোর্টার ওখানে আছে। তো সে করতেছে কি অনেক অল্প খরচে খুব ভালো এবং সিস্টেমেটিক। আরেকটা জিনিস হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। কথার কথা, আমার এখন হচ্ছে একটু ডিজিজ, কারো হয়তো বা একটু পেটের সমস্যা, কারো একটু লিভারের সমস্যা, তার হয়তো সাথে একটু কিডনির সমস্যা, সে কি একটা জায়গায় যাবে, 4 জন ডাক্তারের কাছে সিরিয়াল দিচ্ছে, কিন্তু এক সেন্টারে না, 4টা সেন্টারে এসে যাচ্ছে। ইন্ডিয়া বা আমাদের উন্নত যারা আর কি যাচ্ছে তারা দেখতেছে যে না, ওয়ান স্টপ সার্ভিস পাচ্ছে, সে একটা হাসপাতালে ঢুকে ওইখান থেকে সব কিছু করে বেরিয়ে আসতেছে। তো এই জিনিসগুলো আমাদের এখানে ডেভেলপ করার আছে, যে যা করলে আমরা হয়তো বা এই যারা একটা দিন পর্যন্ত মিডল ক্লাস অ্যান্ড অ্যাবভ যারা চলে যাচ্ছিল বাইরে, তারা হয়তো আস্তে আস্তে ভরসা ফিরে পাবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, তো আমরা হচ্ছে বিদেশ নিয়ে চিন্তা করতেছি, কিন্তু বাংলাদেশের মানুষদের যে একটা নর্মাল ট্রিটমেন্ট নিতে হলেও আসলে ঢাকায় আসতে হচ্ছে। আমরা যদি ধরেন হচ্ছে একটা স্ট্রোকের রোগী দেখি, সে বলেন মেহেরপুর হোক বা ধরেন হচ্ছে পঞ্চগড়ে হোক, যেখানে হোক, স্ট্রোক হওয়ার পর তার ফার্স্ট কাজটা থাকে কোনো রকমে হচ্ছে বেসিক ট্রিটমেন্টটা দিয়ে তাকে ঢাকাতে নিয়ে এসে দেখানো। এবং আমার 63টা জেলার সব বার্ডেনটা হচ্ছে ঢাকাতে আসতেছে। ইভেন আমার যে 47টা সরকারি মেডিকেল আছে সব মিলে মনে 103টা মেডিকেল, তারাও প্রপারলি ইকুইপ না সেই অঞ্চলগুলোতে সার্ভিস দিতে। তো এই ব্যাপারে হচ্ছে আপনার মতামত কি তৌফিক ভাই? এটার জন্য আসলে মানে সার্ভিসটা ঢাকার বাইরে অবশ্যই এনশিওর করতে হবে। তবে আমি এখানে আপনার প্রশ্নের উপরে একটা প্রশ্ন ঠিক না, আমি জাস্ট একটু করতে চাই আর কি, অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে স্বাস্থ্য কিন্তু কেবলমাত্র সার্ভিস না। আপনি একটা স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা, এটার সাথে সম্পর্ক আছে আমি প্রশ্নের উত্তরের সাথে। স্বাস্থ্য হচ্ছে আমরা মানে WHO যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সংজ্ঞায়ন করে সেটা হচ্ছে যে এনি অ্যাক্টিভিটি, ইনস্টিটিউশন অর পারসনস হুজ প্রাইমারি ইন্টেনশন ইজ টু প্রমোট, রেস্টোর অর মেনটেইন হেলথ। আপনার হেলথ প্রমোশনের জন্য, রেস্টোর করার জন্য, অর্থাৎ আমার হেলথ খারাপ হয়ে গেছে এটাকে ভালো করার জন্য, এবং যেরকম অবস্থায় আছে সেটাকে মেনটেন করার জন্য যেই ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কর্মকাণ্ড আছে সব কিছুই হেলথ সিস্টেমসের মধ্যে পড়ে। তার মানে এটা কেবলমাত্র স্বাস্থ্যসেবা দেওয়া না, স্বাস্থ্যসেবা দেওয়া বা পাওয়া এটা হেলথ সিস্টেমসের ওভারঅল অ্যাক্টিভিটিসের একটা ক্ষুদ্র অংশ, যেটাকে আমরা হেলথ সার্ভিস ডেলিভারি বলি। তাহলে এর বাইরে যে বিষয়গুলো আছে তার মধ্যে প্রথমত পড়ে হেলথ গভর্নেন্স। আপনার গভর্নেন্সটা কেমন, আপনার ক্রয় কিভাবে হচ্ছে, সেখানে দুর্নীতি হচ্ছে কিনা, আপনি নিয়োগ কিভাবে দিচ্ছেন, এই পুরো বিষয়টার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করাও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমরা যখন স্বাস্থ্য নিয়ে কথা বলি আমাদের মাথায় কিন্তু এক মুহূর্তের জন্য আসে না যে হেলথের গভর্নেন্সটা আমি আসলে কিভাবে পরিচালনা করছি, কারা পরিচালনা করছে, কারা নিয়োগ পাচ্ছে। এটাও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থারই অংশ, কিন্তু আমরা কিন্তু এটা নিয়ে কখনোই সেভাবে ভাবি না। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে হেলথ ফাইন্যান্সিং, টাকাটা কিভাবে আসবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে, বেশিরভাগ দেশে, আমেরিকা ছাড়া, আমেরিকাতে আপনার যেটা হয় সেটা হচ্ছে একটা কমার্শিয়াল ফাইন্যান্সিং, কমার্শিয়াল হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ প্রিপেমেন্টের মধ্যে দিয়ে যায়। কিন্তু আপনি ইংল্যান্ডের দিকে তাকান, গোটা ইউরোপের দিকে তাকান, সাউথ ইস্ট এশিয়ার দিকে তাকান, সেখানে কিন্তু প্রিপেমেন্ট, কিন্তু এটা সোশ্যাল প্রিপেমেন্ট মেকানিজম, অর্থাৎ সেখানে স্বাস্থ্য ব্যবস্থার টাকাটা কিন্তু কেউই তার পকেট থেকে দেয় না, প্রত্যেকে প্রিপেমেন্ট করে, অর্থাৎ আইদার ট্যাক্স হিসেবে। আপনি বলতে পারেন আমরাও তো ট্যাক্স দিই, কিন্তু আমাদের ট্যাক্সের টাকাটা কিন্তু স্বাস্থ্য খাতে যায় না, আমাদের ট্যাক্সের টাকাটা যায় হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে, এবং সে তারপরে সিদ্ধান্ত নেয় যে কোন মিনিস্ট্রিতে কি পরিমাণ টাকা দিবে। কিন্তু আপনি NHS এর দিকে তাকান, সেখানে কিন্তু আপনার একটা ইন্টারমিডিয়ারি বডি আছে যে ফাইন্যান্সিংটা নিয়ন্ত্রণ করে। হেলথের যেই টাকাটা যায় এটা একটা এয়ারমার্কড মানি, এই টাকাটা স্বাস্থ্যের ক্ষেত্রেই ব্যয় হবে। সিগারেটের যে টাকাটা, সিন ট্যাক্স, এই টাকাটা সরকার কেন নেয় ট্যাক্স হিসেবে? ট্যাক্স নেয় কারণ হচ্ছে সিগারেটের কারণে মানুষের যেই ক্ষতি হয় সেই ক্ষতি পোষানোর জন্যই সেই ট্যাক্সটা তাকে আরোপ করতে হয়। তাহলে এই টাকাটা আরোপ করে আসলে কোন খাতে? স্বাস্থ্য খাতে। তাহলে আমার টাকাটা কোথায় যাওয়া উচিত? স্বাস্থ্য খাতে যাওয়া উচিত। এটা তো আমার পরিবহন খাতে, এই টাকা দিয়ে তো কোনো লাভ নাই। তাহলে সিগারেটের পুরো টাকাটাই আসলে স্বাস্থ্য খাতে আসা উচিত, সেটা কি আসে? তারপরে মনে করেন সুগার সুইটেন বেভারেজ, যেটা যে কোকা কোলা বা এইগুলোর যে ট্যাক্স, সেটা মানুষের ক্ষতি করে।
ক্ষতি নিরসনের জন্য কাজ করে স্বাস্থ্য খাত, অথচ আপনি টাকা দিচ্ছেন বন বিভাগকে, টাকা দিচ্ছেন লোকাল গভর্নমেন্টকে। এগুলো তো আসলে কোনো সেন্স মেক করে না। টাকা আপনার যেই ক্ষতিটা হচ্ছে আপনার প্রোডাক্ট থেকে, সেই ক্ষতি সামাল দেয় স্বাস্থ্য খাত, অথচ টাকাটা পাচ্ছে আরেকজন, স্বাস্থ্য খাতে আসছে না। কেন আসবে না? হ্যাভ ইউ এভার আস্কড দিস কোয়েশ্চেন্স? তো এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু আমরা স্বাস্থ্য মানেই কিন্তু কেবলমাত্র চিকিৎসা নেওয়া পাওয়া, পাইলো কিনা, দূরে গেল কেন, কাছে হলো কেন, এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার এই পুরো ম্যানেজমেন্টটা, ফাইন্যান্সটা, হেলথ ওয়ার্কফোর্সটা, হেলথ ইনফরমেশনটা, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এই আলোচনাগুলো হওয়া দরকার। আপনার প্রশ্নের উত্তরে আসি যে যেই মানুষটা ঢাকার বাইরে আছে, সেখানে কেন আমি স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছাতে পারছি না? কারণ এটা কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল ইস্যু। সেখানে হয়তো একজন ডাক্তারকে আপনি পাঠাবেন, সেই ডাক্তারের থাকার ব্যবস্থা আছে কিনা সেটা আপনার এনশিওর করতে হবে। সেখানে তার সিকিউরিটি আছে কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে। সেখানে যেই ডাক্তারটা থাকবে তার সন্তানের পড়াশোনা করার ব্যবস্থা আছে কিনা সেটা আপনার এনশিওর করতে হবে। আপনি তাকে বাধ্য করছেন যে পোস্ট গ্রাজুয়েশন না করলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, অথচ তাকে আপনি এক্সপেক্ট করছেন সে গ্রামে পড়ে থাকবে, সেখানে বসে তো তার পড়াশোনাটা হবে না। তাহলে আপনাকে এমন একটা ব্যবস্থা এনশিওর করতে হবে, আইদার সে ওখানে ঢাকার বাইরে যাওয়ার জন্য সে ইনসেন্টিভ পাবে তার একাডেমিক ক্যারিয়ারে, অথবা আপনি তার জন্য এমন একটা ব্যবস্থা করছেন যে সে তার একাডেমিক ক্যারিয়ার মেনটেন করে ওখানে সার্ভিস দিবে, অথবা আপনি কোনো অল্টারনেটিভ ক্যাডার সৃষ্টি করে ওখানে আপনি সার্ভিসটা এনশিওর করবেন একদম গ্রাসরুট লেভেলে। কিন্তু সবকিছু ইউ ক্যানট হ্যাভ অল দিস থিংস টুগেদার। এটা একটা ম্যানেজমেন্টের ইস্যু, এটা একটা মানে এটা শুধুমাত্র হেলথ কেয়ার প্রভিশনের ইস্যু না, এটা একটা লার্জার পলিসি ইস্যু। ফাইনালি আমরা যেটা বলি যে সবকিছু আমরা বলে দিচ্ছি যে কি মানে ডিসেন্ট্রালাইজ করা। ডিসেন্ট্রালাইজের কিন্তু নানা রকমের পদ্ধতি আছে। একটা হচ্ছে ডিকনসেন্ট্রেশন, ডিরেগুলেশন, ডিসেন্ট্রালাইজেশন এবং ডিভলিউশন। সিঙ্গাপুরে আমি বসবাস করি, 5 মিলিয়ন, মানে 5 থেকে 5.5 মিলিয়ন পপুলেশন, অর্থাৎ 50 থেকে 55 লাখ মানুষ বসবাস করে। আমাদের দেশে এক ডিজি হেলথ 17 কোটি মানুষ, মানে 17 কোটি, এখন তো বলে 20 কোটি হয়ে গেছে, বাট আমি যদি অফিসিয়াল ডাটাও ধরি 17 কোটি মানুষকে সেবা দেয়। আর সেখানে 50-55 লাখ মানুষের জন্য ডিজি হেলথের মতো 3টা সেপারেট স্ট্রাকচার আছে, অর্থাৎ তারা ডেভলিউশন হয়েছে, এটাকে বলে পুরো সিস্টেম ডেভলিউশন করা আছে। মিনিস্ট্রি অফ হেলথ একটা, তার আন্ডারে সিঙ্গাপুরের ইস্টার্ন সাইড, মাঝের সাইড এবং ওয়েস্টার্ন সাইডকে 3টা ভাগে ভাগ করে সম্পূর্ণভাবে আলাদা স্ট্রাকচার করে দেওয়া হয়েছে। তোমরা তোমাদের মতো সামাল দাও, তোমরা দেখো তোমার পপুলেশন ডায়নামিক্স কেমন, কি ধরনের মানুষ সেখানে বসবাস করে, তাদের পেশা কি, তাদের ডেমোগ্রাফি কি, তাদের এপিডেমিওলজিক প্যাটার্ন কি, সেই অনুযায়ী তোমরা তোমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাও। আর সেখানে মাত্র 50 লাখ মানুষকে সেবা দেওয়ার জন্য পুরো ব্যবস্থাকে যেখানে ডিভলিউশন করা হয়েছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশনের থেকেও বেশি করা হয়েছে, সেখানে বাংলাদেশে কিন্তু সেই অনুপাতে কিছুই করা হয়নি। এক ডিজি হেলথ গোটা 17 কোটি মানুষের সিদ্ধান্ত ওইখান থেকেই নেওয়া হয়, এবং এখানে মানে যে সেবা দেয় এবং যে সেবা ক্রয় করে, অর্থাৎ প্রোভাইডার এবং পারচেজারের মধ্যে কোনো স্প্লিট নাই। যে সার্ভিস প্রোভাইড করে, ডিজি হেলথই সার্ভিস প্রোভাইড করে, আবার ডিজি হেলথই তাকে বেতন দেয়। এটা কি কোনোদিন হয়? আপনাকে একজন সেবা দিবে, আপনি তাকে টাকা দিবেন, অর্থাৎ যে প্রোভাইড করবে এবং যে সার্ভিস পারচেজ করবে, প্রোভাইডার এবং পারচেজারের মধ্যে স্প্লিট থাকতে হবে, নাহলে তো সে নেগোশিয়েট করতে পারবে না। আমি তো আমার নিজের সাথে নেগোশিয়েট করতে পারবো না। আমি নেগোশিয়েট করতে পারবো আমি যদি আজকে যে সেবা দিবে এবং যে সেবাটা ক্রয় করবে সেটা যদি দুটো বডি হতো, তাহলে যে ক্রয় করবে আর যে সেবা দিচ্ছে তাকে বলতে পারে, এই তুমি যদি সেবা ভালো না দাও আমি তোমার টাকা দিব না। এখন ডিজি হেলথ নিজে বলতে পারে না যে আমি যদি সেবা না দিই আমি কিন্তু আমাকে টাকা দিব না। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এই জন্য আপনার পারচেজার প্রোভাইডার স্প্লিট করতে হবে। হ্যাঁ, মানে দেয়ার আর সো মেনি থিংস দ্যাট ইউ নিড টু ডু ইন বাংলাদেশ। তো হাসান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের হচ্ছে প্রতি বছর 50,000 কোটি টাকা চলে যাচ্ছে, আমাদের হেলথ সিস্টেমটা পুরোপুরি ঢাকা কেন্দ্রিক। তো এই টাকা দিয়ে আমরা মানে 1 বছরের টাকা দিয়ে আমরা কতগুলো আসলে হসপিটাল রেডি করতে পারি একদম ওয়েল ইকুইপড, এবং যেটা বলে আমাদের পুরোটা সার্ভিস ওরিয়েন্টেড না, শুধু না, আমাদের পুরো প্যাকেজ আকারে নিয়ে যেতে হবে যাতে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে আমরা পারি। যেহেতু আপনার এক্সপেরিয়েন্স আছে সেজন্য আমরা। হ্যাঁ, ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তরটা আমি আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আমার জন্য একটু কঠিন হবে, তারপরে আমি উত্তরটা আসলে আলোচনার মাধ্যমেই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত যে ব্যাপারটা যে আপনি বললেন যে 50,000 কোটি টাকার যে এটা, সেটা হলো আপনি ডিসেন্ট্রালাইজেশনের কথা আমার পূর্ববর্তী আলোচক ডক্টর তৌফিক জোয়াদ্দার উনি বলেছেন। তো এটা আসলে উনি খুব চমৎকারভাবে, কারণ উনি হেলথ কেয়ার যে পলিসি এবং অন্যান্য ব্যাপারে উনি বিশেষজ্ঞ, হপকিন্সে পড়াশোনা করেছেন, তো উনি সুন্দর করে আলোকপাত করেছেন, ও জায়গাটা আমি যাব না। কিন্তু আপনি আপনার স্পেসিফিক উত্তর যদি আমি দেই, মোটামুটিভাবে একটা হসপিটাল কিন্তু 1,000 কোটি টাকায় করা সম্ভব।
আমাদের দেশে। তো 1000 কোটি টাকায় যদি আপনি সেভাবে দেখেন তাহলে হচ্ছে আপনি দেখতেই পারেন যে আমরা মোটামুটিভাবে বলা যেতে পারে প্রতিটা জেলায়, আমি এটা একটু করে বলছি, প্রতিটা জেলায় আমরা কিন্তু একটা বিশেষায়িত হসপিটাল কিন্তু এই টাকা দিয়ে করতে পারি। তো বিশেষায়িত হসপিটাল যদি প্রতিটা জেলায় যদি এই টাকা দিয়ে করতে পারি তাহলে দ্যাট কুড বি এ ফার্স্ট স্টেপ, যে আমাদের এবং সেটা কিন্তু অনেক রকমভাবে করা যেতে পারে। উনি যে ব্যাপারটা আলোকপাত করেছেন ওটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে এয়ারমার্ক মানি যেটা কাজ করে, যেটা উন্নত বিশ্বে, ওইটা কিন্তু দ্যাট শুড বি দ্য ফার্স্ট স্টেপ ফর দিস ইন্টারিম গভর্নমেন্ট। আমাদের যেটা হওয়া উচিত, অনেক বছর এটা হয়নি, উনি সাহেব জানেন ব্যক্তিগতভাবে, কারণ উনি অনেকদিন আমেরিকার সিস্টেমের সাথে ছিলেন বা পাশ্চাত্য সিস্টেমের সাথে ছিলেন বা ডেভেলপ কান্ট্রির সাথে ছিলেন। সেটাতে হয় কি যে এই যে মনে করেন আমরা সিগারেটের উপর যে ট্যাক্স নিচ্ছি বা এই যে জিনিসগুলো, এগুলো আসলে তো সুনির্দিষ্ট খাতের জন্য নিচ্ছি এবং সেই সুনির্দিষ্ট খাতে টাকাগুলো কিন্তু এখনই দিয়ে দেওয়া উচিত। এই দিয়ে দেওয়াতে কি লাভ হবে সেটা হচ্ছে এই 50,000 কোটি টাকা তো আমাদের সাশ্রয় হবে, রাইট? কিন্তু সেই 50,000 কোটি টাকা ইমিডিয়েট কোথা থেকে আসবে? তো এইভাবে করা যেতে পারে। আরেকটা ব্যাপার আছে হচ্ছে মানে পাবলিক গভর্নমেন্ট যে পার্টিসিপেশনের মাধ্যমে আসতে পারে, সেটা একটা ব্যাপার আছে। মোটামুটিভাবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রতিটা জেলায় একটা বিশেষায়িত হসপিটাল থাকা উচিত এবং এই টাকা দিয়ে সেটা করা সম্ভব সুন্দরভাবে। আরেকটা জিনিস আমি একটু বলবো, এটা একটু সাইড টপিক হয়ে যেতে পারে, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে মানে ক্রনিক কিডনি ডিজিজের যেই পেশেন্টগুলো আছে, অর্থাৎ হচ্ছে ডায়ালাইসিস যাদেরকে করতে হয় প্রতি সপ্তাহে 3 দিন। তো এই যে সুযোগটা, আমি আসলে এটার উপর কাজ করছি। আমি একটা অর্গানাইজেশন আমেরিকাতে, ওইটার সাথে জড়িত, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা। তো আমরা এটা নিয়ে কাজ করছি। সেটা হচ্ছে যে আপনি হয়তো জানেন যে এই যে রোগীগুলা, তাদেরকে 3 দিন ডায়ালাইসিস নিতে হয়। এদের বেশিরভাগ রোগীকে ঢাকায় আসতে হয় 3 দিন। জাস্ট ইমাজিন হাউ ডিফিকাল্ট ইট কুড বি। আমাদের সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমি আমার রিকোয়েস্ট থাকবে যে একটা ডায়ালাইসিস মেশিন হচ্ছে অ্যাবাউট 15-20 বা 25 লাখ টাকার মতো দাম। এই ফ্যাসিলিটিটা আমাদের 450টা উপজেলায়, প্রত্যেকটা উপজেলায় আপনি সম্ভব হলে 2-3টা মেশিন থাকা উচিত। এবং আমি মনে করি এটা ইটস এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, কারণ যেই লোকটা ভুরুঙ্গামারিতে আছেন কিংবা আমার নিজের উপজেলা লাহোরা উপজেলা ওখানে আছেন, তাকে যদি 100 মাইল মানে 150 কিলোমিটার ড্রাইভ করে আপনার ট্রান্সপোর্টে যেতে হয় সপ্তাহে 3 দিন, এটা আসলে টোটালি ইম্পসিবল। একটা পর্যায়ে সে ওইটা বাদ দিয়ে দেয় এবং সেই লোকটা মারা যায়। তো এই ব্যাপারটাও আমার মনে হয় যারা আছেন নীতি নির্ধারক এখন, তারা মানে দৃষ্টি দিবেন, সেটা আমার কাছে মনে হয়। বাট আপনার কোশ্চেনের উত্তরে খুব সুন্দরভাবে প্রতিটা জেলায় একটা বিশেষায়িত হসপিটাল করা যায় এই টাকা দিয়ে। মানে আমি 2 বছর যদি আমি চেষ্টা করি প্রত্যেকটা জেলা আসলে দাঁড় করে ফেলতে পারি নিজেদেরকে, মানে এটা আসলে নিজেদের ইচ্ছাটারই ব্যাপার, মানে ইচ্ছাটাই আসলে। আমি একটু অ্যাড করি যে আমাদের যে জেলাগুলো এখন, আমাদের যে ট্রান্সপোর্ট সিস্টেম, এক একটা জেলাতে যদি একটা হাসপাতাল থাকে, একটা মানুষ যতটাই প্রান্তিক জায়গা থেকে আসুক না কেন, সে হায়েস্ট 1 আওয়ার সে পৌঁছতে পারবে। এখন গত 15-16 বছর আমাদের দেশে যেটা হয়েছে যে মেডিকেল কলেজের সংখ্যা প্রায় 3 গুণ করা হয়েছে সরকারি। একটা মেডিকেল কলেজ তৈরি হয়েছে, প্রজেক্ট হয়েছে, এলজিইডিতে প্রজেক্ট পাস হয়েছে, সেটাতে প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে, শেষ। অথচ পোস্ট ক্রিয়েট করা হয় নাই। মেডিকেল কলেজ হয়েছে কিন্তু পোস্ট ক্রিয়েট করা হয় না, তাহলে মেডিকেল কলেজে যে স্টুডেন্ট থাকবে তাদের পড়াবে কে? তো এই হলো মজার ব্যাপার। তো মেডিকেল কলেজ করলাম আমি, কিন্তু জেলা হাসপাতালগুলোকে আলাদা করে ফেললাম মেডিকেল কলেজ থেকে। জেলা হাসপাতালে আমার কোনো ম্যান পাওয়ার তৈরি হলো না। আমি নিজে জেলা হাসপাতালে 1 বছর কাজ করার অভিজ্ঞতা আছে। আমি দেখলাম ওইখানে আমাদের যে ডাক্তার বা ইমার্জেন্সিতে নার্স যারা কাজ করতো, এরা তো আমার কাছে মনে হতো যে গেরিলা যোদ্ধা। সারাদিন এত পেশেন্ট, যেমন 250 বেডের একটা হসপিটাল, পেশেন্ট টার্নওভার আসতো হচ্ছে গিয়ে মোর দেন 350। আবার হচ্ছে আউটডোরে থাকতো, ডাক্তার দেখতে হয় প্রতিদিন 1724। আমি আউটডোরে 200 রোগী আমার কাছে আসে, 200 রোগী আমার কাছে, আমি কি দেখবো? এবং এরা কিন্তু এমন না যে ওষুধ নিতে আসছে, যেমন সাব সেন্টার বা খুব রিমোট জায়গাগুলোতে থাকে যে এমনি আসলাম, আচ্ছা ঠিক আছে গঞ্জে আসলাম, একটা মামলা দিয়ে যাই, হাসপাতালে ঘুরে গেলাম, ওরকম না। দে আর জেনুইনলি পেশেন্ট এবং তারা সমস্যা নিয়ে আসতেছে, কিন্তু আমার পক্ষে প্রোভাইড করা সম্ভব না, আমার ম্যান পাওয়ার নেই। অথচ সরকারের যেটা হাসান ভাই বলেন যে টাকা আছে, এই টাকা দিয়েই কিন্তু আমি একটা জেলাতে এত ওয়েল ইকুইপ ভালো হসপিটাল চালু করতে পারি। যেমন আমি একটা কথা বলি যে বিশেষজ্ঞ, যেমন স্ট্রোকের ডাক্তার যেটা আছে আমাদের দেশে, নিউরোলজিস্ট বর্তমানে মোর দেন 300। তো প্রত্যেকটা জেলায় যদি 1জন বা 2জন বা আমি একটা ডিপার্টমেন্ট যারা করে 2জন কনসালটেন্ট বা একজন সিনিয়র কনসালটেন্ট থাকুক, তাহলে কিন্তু ঢাকাতে তাও 100-র উপর থাকবে। আমি এটা যে ডাটাটা দিচ্ছি এটা অনেক বছর আগের, এর মধ্যে অনেক বেড়ে গেছে নিশ্চয়ই। তো সেম রেসপিরেটরি মেডিসিন, কার্ডিওলজি,
প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালাইজড ডক্টর আমার জেলা হাসপাতালে যথেষ্ট পরিমাণ রাখা সম্ভব, ম্যান পাওয়ার তৈরি করা সম্ভব, কোনো রোগীর ঢাকা পর্যন্ত আসা লাগবে না, ভেরি ফিউ, একদম স্ক্রিনিং হয়ে যাবে ওইখানে। এখন ওটা করার জন্য যেটা আসলে আমাদের ইনসেন্টিভ লাগবে, যে আমি যে যাবো, আমি একটা বিশেষজ্ঞ হয়েছে, আমি এখন ঠিক আছে বিশেষজ্ঞ হয়েছে, আমি ঢাকাতে পড়াশোনা করছি, আমি যদি এখন একটা জেলায় যাই, ফরসে আমি কুষ্টিয়া জেলায় গেলাম, এখন আমি চিন্তা করবো আমার ছেলে তো কুষ্টিয়াতে পড়াশোনা করবে, তারপরে ও তো বানরের কাছে চলবে, তার পড়াশোনাই করলো না, এই টাইপের একটা সাইকোলজি ওখানে ডেভেলপ, ওখানে ভালো স্কুল নাই। বা আমাদের কলিগরা অনেকে যায়, যেমন সে একটা জেলাতে পোস্টেড হয়েছে, ওইখানে যাওয়ার পরে জেলা স্কুলে সে তার বাচ্চা ভর্তি করতে পারতেছে না। যেমন আর্মিতে যেটা হয়, ওরা যখন হচ্ছে একটা জায়গায় পোস্টেড হয়, ওখানকার ওদের নিজস্ব স্কুল থাকে, ও বাচ্চা ওখানে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাচ্ছে। অথচ আমাদের এখানে কিন্তু এই ফ্যাসিলিটি না, সে সরকারি ডাক্তার কিন্তু সে ওইখানকার জেলা হাসপাতাল, জেলা যে স্কুলটা বা জেলা যে মানে সরকারি কলেজ, ওইখানে তার বাচ্চা ভর্তি করতে পারে না। আলটিমেটলি তার ফ্যামিলি থাকে ঢাকায়, তার মনও পড়ে থাকে ঢাকায়, তো সে পোস্টেড ওখানে থাকে, মন থাকে ঢাকায়, সে কিভাবে সার্ভিস দিবে? তার ওখানে তো মন আসবে না। তারপরে 2 নম্বর হচ্ছে যে আমাদের সিস্টেমটা মিক্স সিস্টেম, গভর্নমেন্ট প্রাইভেট পাশাপাশি চলতেছে। প্রাইভেট সিস্টেমটা কিভাবে যায়, এমন আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি, আমাদের গ্রামে যে একটা প্রান্তিক লোক, সে প্রথমে জায়গার কাছে একটা ওষুধের দোকানদারের কাছে, তার কাছে সেই বড় ডাক্তার, ওইখানে ওষুধের দোকান তো থাকে, ম্যাথস থেকে পাশ করা ছেলেরা প্র্যাকটিস করানো ওরা থাকে, ওদের কাছে যাওয়ার পরে ওরা বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখি তোমার কি টেস্ট করা দরকার, সে কিছুটা টেস্ট করবে, ওইখান থেকে তার কিছু ইনকাম হবে। ওইভাবে আমাদের পুরো করাপ্ট সিস্টেম ওইভাবে দাঁড়ায় আছে। তারপরে হয়তো বলবে হ্যাঁ তোমার তো আসলে ইয়া হয়েছে, টাইফয়েড হয়েছে, ঠিক আছে আসো তোমাকে ইঞ্জেকশন দিই 14টা, আবার কিছু টাকা, সে তো ভালো হলো না, অথবা তার সমস্যা অন্যটা, অথবা তার কিডনির সমস্যা বা ডায়াবেটিস, সে এরপর হয়তো একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে যাচ্ছে। রেজিস্টার্ড ডক্টরের কাছে যাওয়ার পরে ওইখানে রেজিস্টার্ড ডক্টর যে কনসালটেশন সেন্টারে বসে, তার উপর প্রেশার থাকে যে না স্যার আপনি যদি 5টা টেস্ট না দেন তাহলে কিন্তু আপনি এখানে বসতে পারবেন না। এগেন ট্র্যাপড, সে আবার ওইখানে কিছু টাকা খরচ করতেছে। এরপরে যখন সে মোটামুটি সর্বশান্ত হচ্ছে, তারপরে সে দেখতেছে কোথাও কোনো সার্ভিস নাই, সে তখন ঢাকার দিকে আসতেছে। সুতরাং এই যে আমাদের যে হেলথ কস্ট, এই যে কষ্টটা চলে গেল, সে যে সর্বশান্ত হয়ে গেল, বা তার একটা সময় দেখা যায় যে ঘটি বাটি মানে বাড়ি বিক্রি করার মতো অবস্থা হচ্ছে। তো এই যে একটা করাপ্ট সিস্টেম আমাদের ডেভেলপ করে গেছে, এটা যতদিন না ভাঙতে পারবো, বা পাবলিক প্রাইভেট আমরা একটা মানে সাম্যাবস্থায় না আনতে পারবো, আমার মনে হয় না যে খুব বেশি এটা কাজ করবে। মানে যেটা বললাম যে প্রথমে জেলা লেভেলে তো অবশ্যই সরকারি সিস্টেমটা স্ট্রংলি দাঁড়াইতে হবে, প্লাস এই যে প্রাইভেট সেক্টরের যে করাপশনটা, যেটার মধ্যে আমরা একদম মানে কোয়াক থেকে শুরু করে টু সাম এক্সটেন্ট ডক্টররা পর্যন্ত ইনভলভ, যদিও অনেকে বললে গালি দিবে, কিন্তু এটা আসলে ভেঙে না ফেলা পর্যন্ত আসলে আমাদের রোগীরা একসময় সাফার করতেই থাকবে। ভালো টপিক। তা আমাদের জেলা সদরের যে হসপিটালগুলো আছে সেগুলো কি ওয়েল ইকুইপড? না, দে আর ফার ফ্রম ওয়েল ইকুইপড। ইনফ্রাস্ট্রাকচারের অবস্থাই খারাপ। ওখানে ঢোকা কারণ আছে, 350 রোগী, 400 রোগী, 500 রোগী শুধু ইনডোরে থাকতেছে, আউটডোরে থাউজেন্ডস। এটা দিয়ে যদি 1000 মানুষ যদি হেঁটেও যায়, তাহলে তো ওই জায়গাটা নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়। একটা পোর্টার একটা কাজ করবে, এইটার মধ্যে দুর্নীতি আছে। সে কাজ করবে কি না করবে, সে দেখা যায় যে নিয়োগ দেওয়া আছে 20 বছর আগে, তার বয়স হতো 70 বছর, সে কাগজে কলমে 40 বছর করে রাখছে। সে আবার ওটা কন্ট্যাক্ট দিচ্ছে আরেকজনকে, এই আমার টাকা তুমি 6000 টাকায় কাজ করে দিবা, সে কাজ করতে আসতেছে না। এটা খুব ইন্টারেস্টিং। খুলনাতে ছিল বিভাগীয় হসপিটাল, নাম ছিল 250 বেড। একটা বিভাগীয় শহরে মাত্র 250টা বেড দিয়ে কিভাবে চলে, এটা হচ্ছে আমার একটা না, অ্যাট লিস্ট 1000 বেড ওয়েল ইকুইপড হসপিটাল হতে হবে, 1000 বেড, এবং ওই পরিমাণ ম্যান পাওয়ার আছে আমাদের দেশে। মানে এখন যে ম্যান পাওয়ার আছে গভর্নমেন্ট সেক্টরে, এটা দিয়েও 1000 না হলে অন্তত 500 বেড চালাতে পারবে। অনেক 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 জুনিয়র ডাক্তার আছে, প্রমোশন পাচ্ছে না, তারা কাজ করতে চায়, কিন্তু তাদের প্রমোশন দিয়ে তো কাজ করতে পাঠাইতে হবে। তো আমি সময় স্বল্পতা আমি জানি, জুম্মার দিন, তো এখানে যে জিনিসটা ডক্টর মাসুদ বললেন, সেখানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ইনসেন্টিভের ব্যাপারটা আমি সবসময় এই জিনিসটা বলি, কারণ আমি ব্যক্তিগতভাবে একটা কর্পোরেশন চালাই ওখানে, সেই জন্য আমি জানি যে কিভাবে আমরা করি। আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, যেমন হচ্ছে আমার কর্পোরেশনে বেশ কিছু ইন্টার্নিস্ট কাজ করেন, ইনফেকশাস ডিজিজ ডক্টর ওনারা কাজ করেন, এবং কিভাবে আমরা একটা রিমোট ছোট এলাকাতে ওদেরকে আনি। কারণ হচ্ছে আমাদের ওখানে আমরা প্রোভাইড করি প্রায় 10 to 20% মোর স্যালারি। তো জিনিসটা এইভাবে আসলে এটা খুবই জিনিস যে আমরা যেই ডাক্তারগুলোকে অ্যাট্রাক্ট করতে চাই, আমাদের যদি স্ট্রাকচারটা ওভাবে করা হয় যে আমরা যখন জেলা শহরে যাবে সেই ডাক্তারের এই পরিমাণ টাকা তাকে বেশি দেওয়া হবে, 20% বেশি দেওয়া হবে, সেটা হচ্ছে এক। আর একটা হচ্ছে যে যেরকম একটা আমরা জানি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের আজকের এই স্বাধীনতা বা আজকের এই কিন্তু একটা সিকিউরড থাকবে, মানে সিটগুলা থাকবে যারা এই জেলা শহরগুলাতে অন্যান্য জায়গা থেকে যাচ্ছে তাদের বাচ্চাদের জন্য, পোষ্যদের জন্য, তাহলে জিনিসগুলো উন্নত হবে। তো আমি ওইটাই মনে করি ইনসেন্টিভাইজেশনের মাধ্যমেই কিন্তু আমরা এই
মানে এই যে ট্যালেন্টেড লোকগুলো তাদেরকে আমাদের জেলা শহরে নিতে পারবো? আমাদের গভর্নমেন্ট সার্ভিসে বরং কেউ যদি জেলা লেভেলে চাকরি করতে যায় তার আরও স্যালারি কমে যায়। এটারও ইন্টারেস্টিং তথ্য আমি একটু দিই। সেটা হচ্ছে যদি ঢাকা মেট্রোপলিটনে থাকে বিগিনাররা হচ্ছে তার স্যালারি 55% হচ্ছে বাড়ি ভাড়া পায়, আর যখন সে যাবে এরকম পেরিফেরিতে সেভাবে 35%। সুতরাং ট্রান্সফার হওয়া মাত্র তার স্যালারি আরও কমে যাবে। এখন দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে উপজেলা বা ডিস্ট্রিক্ট লেভেলে যে হাসপাতাল সেখানে কেন আমরা এমন হাসপাতাল বানিয়েছি যে হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী একদম ইউনিভার্সালি থাকে। তার মানে আমার ডিসিশন মেকিংটা ভুল ছিল। আমার হাসপাতাল বানানো উচিত ছিল ওই অ্যাসেসমেন্ট করে যে এখানে কি পরিমাণ রোগী আসতে পারে, কি পরিমাণ বেড আমার দরকার, সেইটা চিন্তা করে আমার ধারণ ক্ষমতা অনুযায়ী আমার হসপিটাল বানানো দরকার ছিল। কিন্তু বাংলাদেশের ডিসিশন কিন্তু টপ ডাউন হয়। আমি মেহেন্দিগঞ্জ উপজেলা একটা দ্বীপ, ওখানে একটা গবেষণার জন্য গিয়েছি। সেখানে গিয়ে দেখি যে একটা দ্বীপ, সেখানে কোনো রাস্তা নাই, সেখানে কোনো কানেকশন, অ্যাটলিস্ট আমি যখন গিয়েছিলাম তখন ছিল না, এখনো জেলা সদরের সাথে কোনো কানেকশন নাই। কিন্তু ওখানে ইন্টারেস্টিংলি একটা অ্যাম্বুলেন্স আছে আর কি। সো এই অ্যাম্বুলেন্সে কোনো ফাংশন নাই, অ্যাম্বুলেন্সটা পড়ে থাকে। তার মানে ডিসিশন হয়েছে যে আমার একটা সবগুলো উপজেলায় অ্যাম্বুলেন্স দিতে হবে, সেখানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছে। কিন্তু সেখানে দরকার ছিল কি, সেখানে দরকার ছিল একটা কি বলে এটাকে, মানে ওয়াটার অ্যাম্বুলেন্স, যেটা এরকম কিছু একটা দরকার ছিল। সেই অ্যাম্বুলেন্সের কোনো ফাংশনই নাই বেসিক্যালি। এটা যাওয়ার ঘোরাফেরারও খুব একটা জায়গা নেই, হয়তো গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে কিছু রোগী হয়তো সে নিয়ে আসে, কিন্তু ওইখান থেকে যে সে আবার নিয়ে যাবে কোথাও, তার কোনো ব্যবস্থাই নাই। তারপরে ডিসিশনগুলো হচ্ছে এরকম টপ ডাউন হয়, এবং এই ডিসিশনগুলো খুব আমলাতান্ত্রিকভাবে হয়, বৈজ্ঞানিকভাবে কখনোই হয় না। আমার প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশের সমান সংখ্যক, অর্থাৎ 50 বেড হসপিটালের জন্য সমান সংখ্যক ডাক্তার, সমান সংখ্যক নার্স, সমান সংখ্যক সব স্টাফ করা আছে, একদম স্টাফিং একইভাবে করা। অথচ প্রত্যেকটা উপজেলা তো একরকম না। কোথাও আপনার ম্যালেরিয়া হয়, কোথাও হয় না, কোথাও ডায়রিয়ার প্রকোপ আছে, কোথাও নাই, কোথাও আমার আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজিজ আছে, কোথাও নাই। তার মানে আমার এপিডেমিওলজিক প্যাটার্ন আলাদা, ডেমোগ্রাফিক প্যাটার্ন আলাদা, জিওগ্রাফি আলাদা, অথচ আমি কিন্তু সবাইকে একই রকম নিয়োগ দিয়ে বসে আছি। এটা কি কোনোদিন ফাংশন করবে? কোনোদিনও করবে না। এই টপ ডাউন ডিসিশনটা আমরা কেন নেই এবং কেন এখান থেকে বের হতে পারি না, সেটা আরেকটা মৌলিক প্রশ্ন। কারণ আমার হচ্ছে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা এমনভাবে তৈরি করা যে আমার টাকাটা একটা নির্দিষ্ট খাতে, নির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়, এর বাইরে আসলে আমি যে ডিমান্ড সাইড থেকে ফ্লেক্সিবল বাজেটিং করব সেটার কোনো ব্যবস্থাই নেই। আমাদের দেশে যে রিফর্মের কথা হচ্ছে, আমি মনে করি যে বাংলাদেশে যদি দুইটা রিফর্ম হয়, একটা রিফর্মের কথা বলেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হওয়া দরকার, আর সেকেন্ড যদি রিফর্ম কিছু হওয়া দরকার, সেই পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাকে আমার রিফর্ম করতে হবে এমনভাবে যেন আমি ডিমান্ড সাইড, আমার ডিমান্ড আমার গ্রাসরুট লেভেল থেকে যাবে যে আমার এই কয়জন ডাক্তার দরকার, আপনি এই কয়জন ডাক্তার পাঠান, এবং সেটা একটা সাইন্টিফিক ওয়ে আছে। ওয়ার্কলোড ইন্ডিকেটর উইথ স্টাফিং নিড বলে একটা পদ্ধতি আছে। আপনি বলে দিতে পারবেন যে আমার আসলে এখানে ওয়ার্কলোডের ভিত্তিতে কি পরিমাণ ডাক্তার দরকার, কি পরিমাণ নার্স দরকার। এই পদ্ধতিগুলো আসলে আনা দরকার বাংলাদেশে। এটা কি হচ্ছে আপনার প্রশাসন ক্যাডাররা হচ্ছে আপনার হেলথ সিস্টেম মনিটরিং করছে, এটার কারণ কি আছে? এইটাও একটা কারণ, প্লাস এটার দুটো কারণ। একটা হচ্ছে যে আমার যখন বিসিএস হেলথ দিয়ে আমি হেলথ ক্যাডারে ঢুকছি বা হেলথ সার্ভিসে ঢুকছি, তখন যেটা হয় যে আমার এখানে একটাই ট্র্যাকে এটা ঢোকানো হয়, সেটা হচ্ছে হেলথ সার্ভিস ট্র্যাক। কিন্তু আমার সব কাজ কিন্তু হেলথ সার্ভিসের না, আমার কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ আছে, অল্প হলেও আছে। আমার একজন ইউএইচএনএফপিও লাগবে, সে হয়তো পরবর্তীতে সিভিল সার্জন হবে, কিন্তু তারপরে দেখা যায় হতে হতে যখন সে ডিজি হেলথে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে করে, প্রথম কথা হচ্ছে যে আমি যে তাকে তাকে যে আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাজে দিচ্ছি, সাধারণত কে ওখানে যায়? কোনো মোটিভেটেড পার্সন যায় না। ডিমোটিভেটেড পার্সন, যার আর কোথাও হয় নাই, তার বাই চান্স সে ওখানে বসে যায়। বাই চান্স মানে কি? যার আর কোথাও চান্স হয় না সে হয় ইউএইচএনএফপিও। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। তাই ওখানে আমার মোটিভেটেড লোক দরকার, পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ডের লোক দরকার, যার অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডসেট আছে, এদেরকে দরকার। এবং তারা সারা জীবন তার ক্যারিয়ার ট্র্যাক ওইভাবেই যেন গড়ে ওঠে। ব্যতিক্রম থাকতে পারে, একজনের হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্র্যাকে তার যাত্রা শুরু করেছে, কিন্তু পরবর্তীকালে সে ক্লিনিক্যাল এক্সেলেন্স অর্জন করেছে, সে হয়তো শিফট করলো, কিন্তু ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। তো সেই জন্য একটা ক্যারিয়ার ট্র্যাক থাকা দরকার, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্র্যাক, সার্ভিস ট্র্যাক এবং মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, মানে ক্লিনিক্যাল রিসার্চ ট্র্যাক। এরকম যদি 3টা ট্র্যাক থাকতো, পৃথিবীর অনেক দেশেই আছে, তাহলে কিন্তু প্রত্যেকের সামনে একটা ক্যারিয়ার ট্র্যাক থাকতো, যে আমি এখান থেকে কাজ করে করে এভাবে হব। বাংলাদেশে যেটা হয় যে সারা জীবন যে গ্রামে গঞ্জে কাজ, মোটিভেটেড হোক আর ডিমোটিভেটেড হোক, কাজ করে এসে মানে যখন সে ডিজিতে আসছে, অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসে আসছে, তার মাথার উপর বসিয়ে দেওয়া হচ্ছে এমন একজন ইররেলেভেন্ট ক্লিনিশিয়ানকে, যার অ্যাডমিনিস্ট্রেশন সামলানোর কোনো ইচ্ছাও নাই, ট্রেনিংও নাই, রেলেভেন্সও নাই। আমি একজন আই স্পেশালিস্টকে বসিয়ে দিলাম বা একজন সার্জনকে বসিয়ে দিলাম, তাকে আমার অন্যভাবে রেমুনারেট করতে। আমি বলছি না যে ক্লিনিশিয়ানদেরকে আপনি সাপ্রেস করেন, ক্লিনিশিয়ানদেরকে ক্লিনিশিয়ান লাইনে তাদের যেন উৎকর্ষ হয় তাদের প্রফেশনের, সেই জিনিসটা এনশিওর করেন। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে যারা গড়ে উঠছে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনে রাখেন এবং সেভাবেই তাদেরকে করেন, এবং তাদের হাইয়েস্ট
মানে যে যে মানে যেটা আর কি ক্যারিয়ার, সেটা যেন ডিজি হেলথেই শেষ না হয়, সেটা যেন মিনিস্ট্রি অফ হেলথেও যেতে পারে। কারণ মিনিস্ট্রি অফ, আপনি যে কথাটা বলছেন, মিনিস্ট্রি অফ হেলথ এমন একটা, বাংলাদেশি বোধহয় পৃথিবীর একমাত্র মিনিস্ট্রি অফ হেলথ যেখানে হেলথের কোনো লোক নাই, এরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসে। অথবা হেলথ হচ্ছে হাইলি টেকনিক্যাল একটা ফিল্ড, এইখানে অসম্ভব টেকনিক্যাল ডিসিশন নিতে হয়, এবং সেই ডিসিশনটা গোটা দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যই শুধু না, তার ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের সাথে জড়িত। আর সেই সিদ্ধান্তগুলো নিচ্ছে এমন মানুষ যার স্বাস্থ্যের সাথে কোনোই সম্পর্ক নাই। আরেকটা কোশ্চেন হচ্ছে আমার কাছে আসছে, সেটা হচ্ছে যে প্রাইভেট সিস্টেম রেগুলেশন। আমাদের হচ্ছে এখন ব্যাগের ছাতার মতন অনেক ক্লিনিক হয়। আমি যেমন হচ্ছে নোয়াখালীতে যে দেখি যে নোয়াখালীতে হচ্ছে প্রত্যেক মোড়ে মোড়ে ক্লিনিক। তো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা কি প্রপার আমার সিস্টেমকে সাপোর্ট দিতে পারছে, নাকি হচ্ছে এটা আরো বার্ডেন ক্রিয়েট করছে? তো আমি আমার এক্ষেত্রে আইডিয়াটা সামান্য, বাংলাদেশে এটা কিভাবে রেগুলেট করে আমি সেটা জানি না ভালোভাবে। আমি সেটা বলবো, সেটা হচ্ছে যে এই অথরিটিটাকে এম্পাওয়ার করতে হবে, যেটা আমাদের ওখানে আছে। যেমন আকা আমরা বলি এটা, সেটা হচ্ছে প্রতিটা স্টেটে এই অ্যাক্রিডেশন একটা বডি থাকে, সেটা হচ্ছে যে কোনো একটা ক্লিনিক করতে হলে তাকে অনেকগুলো প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। যে প্রসেসটা হচ্ছে যে তাকে সাবমিট করতে হয় যে আমি কি করতে চাই, সেটার জন্য তাদেরকে অ্যাপ্রুভাল নিতে হয়, এবং সেটাকে দেখতে হয় যে যেটা তারা করতে চেয়েছে সেটা কি আসলেই তারা করছে কিনা, এবং সেখানে অনেকগুলা ইন্সপেকশন এবং রেগুলেশনের ভিতর দিয়ে তারা যে একটা পর্যায়ে তারা যখন কমপ্লিট হয় প্রজেক্ট, তখন তারা অপারেট করে। এবং সেই অপারেশনের সময়ও কিন্তু ওরা আনডিক্লেয়ার্ড ভিজিট বলে এগুলাকে, যে ইভেন দে ক্যান কাম অন সানডে। ওখানে উইকলি হলিডে সানডেতে বেলা 12টার সময় চলে আসলো, অথবা রাত 3টার সময় আসলো, এসে জাস্ট ওরা সারপ্রাইজ ভিজিট করে যে ওই সার্ভিসগুলো ঠিকভাবে দিচ্ছে কিনা। সেটা হপকিন্স হইতে পারে, সেটা হচ্ছে ইয়েলের কোনো মেডিকেল সেন্টার হতে পারে, ম্যাস জেনারেল হতে পারে, যে কোনোটা সেম প্রসেসের ভিতর দিয়ে তারা কিন্তু যায়, এই যে রেগুলেটরি বডি। তো আমাদের দেশে আমি আসলে খুব ভালোভাবে জানি না যে এই যে ব্যাঙের ছাতার মতো এখানে সেখানে ক্লিনিকগুলো করছে, এদের কাদের কাছ থেকে পারমিশন নিতে হয়, কে পারমিশনগুলো দেয়, এবং কে ওইগুলো রেগুলেট করে, এবং কে ওগুলো ইন্সপেক্ট করে। তো আমার মনে হয় এই ব্যাপারটাকে খুবই শক্তিশালী করা দরকার, এবং সেখানে কোনো দুর্নীতি বা কোনো ধরনের কিছু জিনিস থাকবে না। ডক্টর তৌফিক জওয়াদ্দার আছেন, উনি হয়তো আরও বলতে পারবেন যে এখানে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি ওইটাই, যে আপনার এই রেগুলেটরি বডিটাকে শক্তিশালী করা দরকার, ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করবে এবং তারা সেভাবে প্রতিটা প্রসেস ফলো করবে। ঠিক আছে, আমি এটা হচ্ছে সবার কাছে আমার কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা সবাই তো আসলে হেলথের উপরে ডিপেন্ডেন্ট। এখন হেলথকে আসলে যদি আমরা প্রপারলি ফাংশনিং করতে হয়, আমাদের প্রিভেন্টিভ কিছু কাজ করে আমরা হেলথের হচ্ছে বার্ডেন কমাতে পারি, যেটা হচ্ছে আমরা জেনারেল যারা আছি তারা করতে পারি। তো এর মধ্যে একটা বার্ডেন আমি নিজে ইন্ডিয়াতে দেখি। ইন্ডিয়াতে হচ্ছে আপনার যে প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলো আছে প্রত্যেকেই হচ্ছে আপনার ইন্স্যুরেন্স দিয়ে দেয়। কারণ বাংলাদেশের ট্রিটমেন্টে আমি দেখি অনেককে আমি আসলে একেবারে পথে বসে যেতে দেখেছি। তো এবং মিডল ক্লাস, ইভেন হায়ার মিডল ক্লাসও রাইট নাও হচ্ছে আপনার টাকা লাগলে হচ্ছে সাহায্যতে পোস্ট করে বেড়াচ্ছে, কারণ তাদের হচ্ছে সামর্থ্য। একটা ক্যান্সার পেশেন্ট একেবারে লাস্ট টাইম আমি শুনলাম একজন সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিয়েছিল, তার মধ্যে 2 কোটি টাকার মতন খরচ হয়েছে। তো এটা সাধারণ কারোর পক্ষে বার্ডেন বিয়ার করা সম্ভব না। তো এই হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে আমাদের সরকারি পর্যায়ে কি সবার জন্য ম্যান্ডেটরি করে দেওয়া সম্ভব, যেটা ইউএসএ তে আছে অ্যাজ পার আই নো? আচ্ছা, আমি এই প্রশ্নটা একটু নেই যদি অ্যালাউ করেন। সেটা হচ্ছে যে এটা এই কারণে সম্ভব না যে বাংলাদেশের 80% মানুষ হচ্ছে ইনফর্মাল সেক্টরে কাজ করে। আপনি ইনফর্মাল সেক্টরের কাছ থেকে আসলে টাকা তুলতে পারবেন না, কারণ তার টাকার উৎস কি, তার বেতন কত, তার আয় কত, এগুলো সম্পর্কে আপনার কোনো ইনফরমেশন নাই। সো এটা একটা বড় প্রবলেম, যে কারণে আমরা ইন্স্যুরেন্স মেকানিজমটা বাংলাদেশে চালু করতে পারি না। কিন্তু ইভেনচুয়ালি আমাকে ওইদিকে যেতেই হবে। হ্যাঁ, এখন এটার একটা দুটো অল্টারনেটিভ হতে পারে। একটা হচ্ছে যে ইউকে যে মডেলে গিয়েছে, অর্থাৎ সে বেসিক্যালি ট্যাক্সের সাথে এই টাকাটা নিয়ে নেয়, এবং নেয়ার পরে এর মধ্যেই মানে সে ট্যাক্স হিসেবে নিচ্ছে, কিন্তু একটা অংশ যেটা স্বাস্থ্যের জন্য নেওয়া হয় সেটা স্বাস্থ্য খাতের জন্য এয়ারমার্ক করা থাকে, এবং সেটা একটা বডিকে বুঝিয়ে দেওয়া হয় যে এই টাকাটা বেঁচে যাক, খরচ হোক না হোক, এটা তোমার হাতেই থাকবে, তুমি দরকার এটা রিইনভেস্ট করে এটাকে আরো বাড়াও, বাট এটা অন্য কেউ ইউজ করতে পারবে না। এটাই এনএইচএস এর মডেলটা আর কি, ফাইন্যান্সিং মডেলটা বেসিক্যালি। আমি খুবই মানে মোটা দাগে বলছি, আরও এখানে অনেক প্যাচ আছে, বাট বিষয়টা এরকম যে এয়ারমার্ক করা থাকে সরকারিভাবে। অন্যদিকে জার্মানি, তারপরে নেদারল্যান্ড, এখানে যেটা হয় সোশ্যাল ইন্স্যুরেন্স, যেটা অনেকটা
ইউএস এর মতো, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে ইউএস এর একটা ফাইন, মানে এটা একটা কমার্শিয়াল ইন্টারেস্ট থাকে, কিন্তু ওখানে এই টাকাটা কেবলমাত্র তাদেরকেই তুলতে দেওয়া হয় যাদের কোনো কমার্শিয়াল ইন্টারেস্ট থাকবে না, কেবলমাত্র তারা বেতনটা নিতে পারবে। কিন্তু এটা একটা সোশ্যাল বডি এবং এখানে এটা প্রফিট নন প্রফিট হতে হবে, এবং এটা নেওয়া হয় হচ্ছে চাকরি যারা করে তাদের কাছ থেকে, অর্থাৎ যে আপনার এমপ্লয়ার সে এই টাকাটা আপনার বেতনের থেকেই এটা অটোমেটিক্যালি ডিডাক্ট করে রাখে, হ্যাঁ, এবং সেটা ওই খাতে চলে যায়। আর ইন্ডিয়াতে যেটা হচ্ছে বেসিক্যালি ট্রাই করা হচ্ছে, এবং আফ্রিকার অনেক দেশে ট্রাই করা হয়েছে, ইথিওপিয়াতে, রুয়ান্ডাতে, সেটা হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স। আমি মনে করি যে এখন এটা আমার সাথে অনেকেই দ্বিমত করবেন হয়তো, মানে যারা হেলথ ইকোনমিক্স নিয়ে কাজ করেন, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে আসলে এটাই একমাত্র রাস্তা। সেটা হচ্ছে যে আপনি একটা কমিউনিটি বেসড, আমাদের দেশে কিন্তু গ্রামীণ ব্যাংক বলেন, ব্র্যাক বলেন, এদের মাইক্রো ক্রেডিটের একটা ব্যবস্থা আছে। সেই মাইক্রো ক্রেডিটের সাথে মতো করে যদি আমরা হেলথের একটা ইন্স্যুরেন্স আমরা চালু করে দিতে পারি, কারণ তাদের কাছে কিন্তু তাদের সবার তথ্য আছে, সেই আরও যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করে একটা সোশ্যাল লেভেলে ইনফর্মাল পিপলদের কাছ থেকে একটা অল্প পরিমাণে টাকা আমি যদি জোগাড় করে নিতে পারি, কিন্তু এটাও খুব ডিফিকাল্ট এই কারণে যে এটার জন্য সলিডারিটি লাগে, ট্রাস্ট লাগে, সেগুলো আমাদের সোসাইটিতে কতটুকু আছে সেগুলো প্রশ্ন সাপেক্ষ। আর যেটা হয় যে একদম লাস্ট যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে বাংলাদেশে যেটা বর্তমানে আছে ট্যাক্স বেস সিস্টেম, সেটাকেই আরেকটু মডিফাই করা যায়। আমরা একটা ইন্টারমিডিয়ারি বডি তৈরি করতে পারি, যেটাকে আমি আগেও বলছিলাম যে প্রোভাইডার পারচেজার স্প্লিট করে দিতে পারি, অর্থাৎ আমরা একটা প্রোভাইডার বডি তৈরি করতে পারি। আগের মতোই সিস্টেম আছে, ট্যাক্সের মাধ্যমে টাকা যাচ্ছে, কিন্তু হেলথের টাকাটা আমি নিজের কাছে, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের হাতে না রেখে একটা ইন্টারমিডিয়ারি বডি, যেটাকে আমি একটা থাইল্যান্ডে এভাবে হয়, এটাকে বলে NHSO, ন্যাশনাল হেলথ সার্ভিস অর্গানাইজেশন, হেলথ সিকিউরিটি অর্গানাইজেশন বলে, ওদের হাতে টাকাটা চলে যায়। আমি যদি ওদের হাতে টাকাটা দিই, তখন ওরা রেগুলেট করতে পারে, তারা ডিকটেট করতে পারে যে ঠিক আছে, তুমি যদি আমাকে এই সার্ভিসটা দাও, তুমি রোগীর কাছ থেকে টাকা নিবা না, তুমি টাকা নিবা আমার কাছ থেকে। এবং তখন এই নেগোসিয়েশন পাওয়ারটা তৈরি হয়, যেখানে আমাদের এখানে কিন্তু এটা পুরোপুরি মনোপলি বিজনেস, বেসিক্যালি গভর্নমেন্টের মনোপলি, যার জন্য গভর্নমেন্টকে বলারও কেউ নাই, না দিলেও কিছু করার নাই, দিলেও কিছু করার নাই। তো তখন গভর্নমেন্টের মধ্যে দুইটা বডি তখন পরস্পরের কাছে ইয়েতে চলে আসবে আর কি। এভাবে হয়তো এটাকে অ্যাড্রেস করা যেতে পারে। দেয়ার আর ডিফারেন্ট মডেলস অ্যাকচুয়ালি। আচ্ছা, সবার কাছে শেষ প্রশ্ন, এটা প্রত্যেকের কাছে, প্রথমে হাসান ভাইয়ের কাছে। সেটা হচ্ছে এখনকার অবস্থা দেখে 5 বছর পর আপনি কি আশা করেন? 5 বছর পর যেটা আমরা আশা করি সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত আশা যেটা, যে এই যে টেকনিক্যাল ব্যাপারগুলা, এই টেকনিক্যাল ব্যাপারগুলাতে যাতে টেকনিক্যাল মানুষগুলা যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারাই যেন নেতৃত্ব দেন। আমি বলতে চাচ্ছি যে আমার যেহেতু হেলথ কেয়ার ফিল্ড, সেটাতে আমি বলতে চাচ্ছি যে আমি হেলথ সেক্রেটারি, একজন পলিসি মেকার যার এটার সম্পর্কে ধারণা আছে, তাকেই ওখানে চাই। অ্যাট দ্য সেম টাইম আই ওয়ান্ট দ্য হেলথ মিনিস্টার হু হ্যাজ নলেজ অল অ্যাবাউট ইট। মনে করেন একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের সাথে আছেন, বা এই রিলেটেড মানুষগুলাই মানে হেলথ মিনিস্টার থেকে শেষ পর্যন্ত দেখতে চাই, যাতে হচ্ছে যারা ট্রান্সফর্মটা করতে পারে। আমি এইটুক শুধু আশা করি, বেশি না। থ্যাংক ইউ। তৌফিক ভাই? আমিও আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। আমিও মনে করি যে স্বাস্থ্যের সিদ্ধান্ত স্বাস্থ্য খাতের মানুষদের হাতেই থাকা উচিত। নট নেসেসারিলি ডাক্তারই হতে হবে, কিন্তু তাকে অ্যাটলিস্ট স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। আর ডাক্তার হলে তো সোনায় সোহাগা, খুবই ভালো। তিনি যদি ডাক্তার হন এবং ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে ধ্যান ধারণা রাখেন, সেটাই মনে হয় সবচেয়ে একটা ভালো উদ্যোগ হবে। আচ্ছা, আমরা মনে হয় একটু সেম টিউনি গান গাচ্ছি, আমিও একমত। তার সাথে দুইটা একটু মানে যোগ করে দিই, সময় কম। যেটা নোয়াখালীর কথা আর কি, অনেকগুলো ক্লিনিক, এটা কিন্তু সেই পার্ট অফ দ্যাট করপ সিস্টেম। মানে ওইখানে ওই পেশেন্ট একটা ঢুকবে, সেমভাবে তাকে চলা হবে। এই সিস্টেমটাই আসলে ব্যাঙের ছাতার মতো। যখন এখান থেকে এত এরকম গোল্ড মাইন না হলে এত ব্যাঙের ছাতার মতো তৈরি হতো না, তাহলে ওই একটা দুইটা ক্লিনিকই থাকতো যারা কষ্ট করে সার্ভাইভ করতেছে। গেল এটা। 2 নাম্বার হচ্ছে তৌফিক ভাই যেটা বলছে, আমাদের সিস্টেমটা এরকম হওয়া উচিত যে যেটা হেলথের সার্ভিস, সে 1 বছর বা 2 বছরের মধ্যে সে স্প্লিট করে যাবে, যে কে ক্লিনিশিয়ান হবে, কে একাডেমিশিয়ান হবে, আর কে অ্যাডমিনিস্ট্রেটর হবে, যার যেদিকে নেয়। সবারও তো ক্লিনিশিয়ান হওয়ার দরকার নেই। এবং যে অ্যাডমিনিস্ট্রেটর হবে সে হচ্ছে সচিব পর্যন্ত যাবে, এটা হবে তার টপ মোস্ট পোস্ট। মিনিস্ট্রিতে প্রত্যেকটা পোস্ট হবে হচ্ছে এদের। আমাদের যেটা গত লাস্ট 20 ইয়ার্স আমি দেখতেছি, আমার জ্ঞান হওয়ার পর থেকে, প্রতিবার ডিজি হেলথের ফার্স্ট মোস্ট পোস্টে একজন ক্লিনিশিয়ানের বসা দেওয়া হচ্ছে। তাতে তো ক্লিনিশিয়ান হতে সে তার স্টুডেন্টরা বঞ্চিত হচ্ছে, আর সে এখানে এসে তার কি লাভ? রোগীরাও বঞ্চিত হচ্ছে। এখানে আসাতে সে প্রশাসনেও তো তার তো এক্সপোজার নাই, সে প্রশাসনে কোনোদিন কাজও করে নাই, তার তো তাহলে লাভ হচ্ছে কি? শুধুমাত্র একটা গ্রেড বাড়ানোর জন্য সেখানে চলে আসতেছে। দিস শুড বি স্টপড। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে মিনিস্ট্রি, যেমন আমার একটা মজার ঘটনা শেয়ার করি। আমাদের পোস্ট ক্রিয়েট করার জন্য একবার মিনিস্ট্রিতে প্রস্তাবনা গেল যে ইনস্টিটিউটে 12 জন প্রফেসর
তার 12 জন প্রফেসরের প্রতি ইউনিটে 12 জন রেজিস্ট্রার, তো ওনারা প্রথমেই কেটে দিছে। ওনাদের না না এত ডাক্তার দিয়ে কি করবেন, আমাদের তো লাগে না, এত এত বিশেষজ্ঞ দরকার নেই, 12টা প্রফেসর কেটে ওনারা 3টে রাখছে, 4টা রাখছে এরকম। আর 12 জন রেজিস্ট্রার, আমরা যারা মানে মেডিকেল সেক্টর আছে আমরা জানি ইনস্টিটিউটের রেজিস্ট্রার মানে হচ্ছে একদম বেসিক টিচিং পোস্ট, একদম মানে যে হচ্ছে মানে পুরো জিনিসে ম্যানেজমেন্ট করবে এরকম একটা পোস্ট। 12 জন রেজিস্ট্রার দিয়ে আপনারা কি করবেন? একটা রেজিস্ট্রার দিয়ে তো একটা ইউনিভার্সিটি চলে যায়। মানে ইউনিভার্সিটির রেজিস্ট্রার আর ইনস্টিটিউট বা হাসপাতালের রেজিস্ট্রার যে এক না, এটা তাদের বুঝাইতে আমাদের 2 মাস লেগে গেছে। তো এই ধরনের লোক দিয়ে আসলে হবে না, মানে যেটা আর কি। তো আমি অনেক বেশি কথা বলে ফেললাম আসলে, মানে তৌফিক ভাইয়ের সাথে আমি সেম টিউন, বা হাসান ভাইয়ের সাথে আমি যেটা একমত, যে আমাদের একদম টপ টু বটম আমাদের এক্সপার্ট, নট নেসেসারি ডাক্তার হলে ভালো, বা যারা এই সেক্টরের কাছে, যেমন যে ফিনান্স দেখতেছে, যে হেলথ ইকোনমিক্স, তার ওই রকম লোকই আমাদের লাগবে, এবং এটা সরকারি গ্রুমিং করবে। আরেকজন লোক আমি বাইরে থেকে নিয়ে এসে আমি নিয়োগ দেবো, সে তো এটা অন করবে না। ডে 1 থেকে আমি আজকে যে সার্ভিসে ঢুকছে 2 বছর পরে ঠিক হয়ে যাবে, সে হেলথ ইকোনমিক্সে যাবে, সে ফিনান্স দেখবে বা এটা দেখবে, সে ওইভাবে গ্রুমিং হতে হতে টপ মোস্ট পজিশনে যাবে, তার মধ্যে একটা ওনারশিপ আসবে। ঠিক সেম গোজ টু আমাদের প্রাইভেট সেক্টর, ওইটা তো আমাদের মানে আমাদের কোঅর্ডিনেশনটা ওরকম হলে আসলে ভালো হয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আসার জন্য। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আমরা আবারও আসবো। এবং সত্যি কথা বলতে আমরা 5 বছর পর আমরা চাই টেকনোক্রেটদের হাতে আসলে টেকনিক্যাল বিষয়গুলো থাকা উচিত। যদি এটা না থাকে আমরা আসলে সব জায়গাতেই পিছিয়ে পড়বো। তো সেই কামনা করে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।